আছে। এই ভারতের এই রকম জায়গায় গিয়ে এখানে একটা পর্বত আছে, তার নাম হিমালয় পর্বত। কি পর্বত? আমরা সবাই জানি হিমালয়। হিমালয় পর্বত, এই হিমালয় পর্বতের গাঙ্গোত্রী বা গঙ্গোত্রী হিমবাহ, যেটা গঙ্গোত্রী আমি এখানে বড় করে লিখি, গঙ্গোত্রী, গঙ্গোত্রী হিমবাহ। হিমবাহ মানে কি? বরফের নদী। হিমবাহ মানে হচ্ছে বরফের নদী। এই গঙ্গোত্রী হিমবাহ থেকে একটা নদী উৎপত্তি লাভ করছে, তার নাম ছিল এখানে গঙ্গা। কি নাম ছিল? গঙ্গা। যেহেতু গঙ্গোত্রী হিমবাহ থেকে, তাই তার নাম ছিল কি? গঙ্গা। এই গঙ্গা নদী বাংলাদেশে যখন প্রবেশ করছে, বাংলাদেশের সর্বপশ্চিমের যে জেলা, নাম তার চাঁপাইনবাবগঞ্জ, এখান দিয়ে প্রবেশ করছে। প্রবেশ করে নাম ধারণ করছে পদ্মা। প্রবেশ করে কি নাম ধারণ করছে? পদ্মা নাম ধারণ করছে। এই পদ্মা নাম ধারণ করে এদিকে আগাচ্ছে। আমরা একটু অন্য নদীর দিকে যাই। ওদিকে আবার এইখান থেকে আপনার তিব্বতের কৈলাস শৃঙ্গ, যেটা তিব্বতের কৈলাস শৃঙ্গ, এদিকে একটু দূরে অবস্থিত। সেটা আমি এখানে, এই যে এখানে লেখা আছে তিব্বতের কৈলাস শৃঙ্গের নিকট থেকে একটা মানস সরোবর, সেখান থেকে একটা নদী উৎপত্তি লাভ করে এই যে কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এই কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তার নাম কি? ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদ শুরুতে প্রবাহিত হচ্ছিল এই যে এদিক দিয়ে, এইভাবে প্রবাহিত হচ্ছিল। কিন্তু 1787 সালে একটা ভূমিকম্প হয়, যে ভূমিকম্পের ফলে এইদিকে যে প্রধান যে প্রবাহটা ছিল, সেই প্রবাহটা বন্ধ হয়ে যায়, বা এটা দুর্বল হয়ে যায়। প্রবাহটা দুর্বল হয়ে এই নিচের দিকে, দক্ষিণ দিকে প্রবাহিত হইতে শুরু করে। তখন তার নাম হয় যমুনা। তখন আর ব্রহ্মপুত্র নামটা তখন আর থাকে না। ওকে, এদিকে যমুনা প্রবাহিত হচ্ছে, এদিকে পদ্মা প্রবাহিত হচ্ছে, এদিকে থাকলো ব্রহ্মপুত্র এই পর্যন্ত প্রবাহিত হয়েছে। আমরা অন্য দুইটা নদী দেখি। ওকে, এইখানটাতে আছে হচ্ছে আসাম। কি আছে? আসাম আছে আমাদের। এই আসামের যে লুসাই পাহাড় আছে, সেই পর্বত থেকে নদী উৎপত্তি লাভ করে দুইটা নদী, এইখান দিয়ে একটা নদী প্রবেশ করছে, আরেকটা নদী এই যে এইখান দিয়ে প্রবেশ করছে। একটার নাম হচ্ছে সুরমা, আরেকটার নাম হচ্ছে কুশিয়ারা। এই সুরমা এবং কুশিয়ারা দুইটা নদী বাংলাদেশে প্রবেশ করে সিলেট দিয়ে প্রবেশ করছে। কি দিয়ে প্রবেশ করছে? সিলেট দিয়ে প্রবেশ করছে। সিলেট দিয়ে প্রবেশ করে তারা এসে মিলিত হয়েছে এই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে কালনি। এই জায়গাটার নাম কি? নাম হচ্ছে কালনি। ওকে, এই জায়গাটার নাম হচ্ছে কালনি। এই কালনিতে পড়ে সামনের দিকে আগাইতে থাকতেছে, সামনের দিকে আগাইলো। আগাইতে আগাইতে একটা সময় আমরা আর কোন নদী বাকি আছে কিনা একটু দেখে আসি। হ্যাঁ, এদিক দিয়ে আরেকটা নদী প্রবেশ করবে। সেই নদীটা হচ্ছে কর্ণফুলী নদী। সেই নদীটা কি? কর্ণফুলী। কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী। এবং এই কর্ণফুলী নদীর উৎপত্তি লাভ করছে এখানে যে মিজোরাম আছে, মিজোরাম। এই মিজোরামের লুসাই পাহাড়, অর্থাৎ এইখানে কি ছিল? লুসাই পাহাড়। আসামের লুসাই পাহাড়। এই পাহাড়টা অনেক বড়, এই পুরো জায়গা জুড়ে আছে। ঠিক আছে, এখন এই জন্য এইখানে মিজোরামেও পাহাড়টা আছে। মিজোরামের লুসাই পাহাড় থেকে এই নদীটা উৎপত্তি লাভ করছে, তার নাম হচ্ছে কি? কর্ণফুলী। এই কর্ণফুলী নদীতেই বাদ দিয়ে কিন্তু এই যে কাপ্তাই হ্রদ তৈরি করা হয়েছে। এই কর্ণফুলী নদী পরবর্তীতে এখান থেকে কি আমার কোথায় গিয়ে পতিত হয়েছে? পতিত হয়েছে বঙ্গোপসাগরে। এই বঙ্গোপসাগরে আমার পতিত হয়েছে। এখন আসি এদিকে, আমরা একটু মিলাই এই নদীগুলোকে একটু মিলানোর চেষ্টা করি। ওকে, নদীগুলো মিলাই। এই পদ্মা নদী এদিকে আসতে আসতে এইখান পর্যন্ত আসে। অন্যদিকে যে মেঘনা নদী এইখানে এসে মিলিত হয়। এই মেঘনা এবং পদ্মার যে মিলন স্থল, তার নাম হচ্ছে গোয়ালন্দ। কি নাম? গোয়ালন্দ। এই গোয়ালন্দ নদী হচ্ছে গোয়ালন্দ যে স্থানটা, সেটা হচ্ছে রাজবাড়িতে। কোথায়? রাজবাড়িতে অবস্থিত। এই রাজবাড়িতে মিলিত হয়ে তাদের যে মিলিত স্রোতধারা, সেটা সামনের দিকে আগাইতে থাকে। কি নামে? পদ্মা নামে। অর্থাৎ যখন দুইটা নদী একসাথে মিলিত হবে, তখন হয় নতুন কোনো নাম ধারণ করবে, না হলে ওই দুইটার যে কোনো একটা নাম ধারণ করবে। দুইটা নাম নিয়ে তো আর আগাইতে পারবে না। তো এখানে কি নাম নিয়ে আগাচ্ছে? পদ্মা নাম নিয়ে আমাদের এদিকে আগাচ্ছে। অন্যদিকে এই যে ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র, এটার নাম হয়ে গেল কি? ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্র। কারণ নতুন ব্রহ্মপুত্র তো যমুনা হয়ে এই যে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এই পুরাতন ব্রহ্মপুত্র একটা সময় গিয়ে এই যে কালনি যখন মেঘনা হয়ে গেল, সেই মেঘনার সাথে এসে মিলিত হইলো এই জায়গায়। এটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম আজমিরিগঞ্জ। এটার নাম কি? আজমিরিগঞ্জ। আজমিরিগঞ্জ।
এটা হচ্ছে আমাদের আজমেরীগঞ্জ। এই আজমেরীগঞ্জে মিলিত হওয়ার পরে তারা একটা যৌথ যে স্রোতধারা, সেটা কি নামে প্রবাহিত হচ্ছে? সেটা অবশ্যই আমাদের প্রবাহিত হচ্ছে মেঘনা নামে। কি নামে? মেঘনা নামেই। এই প্রবাহিত হতে হতে তারা এসে এই জায়গাটাতে মিলিত হইল। এই জায়গাটার নাম হচ্ছে কি বলেন তো? এই জায়গাটার নাম চাঁদপুর। এই জায়গাটার নাম কি? চাঁদপুর। তারা গিয়ে মিলিত হয়েছে চাঁদপুরে। চাঁদপুরে মিলিত হয়ে তাদের যে মিলিত ধারা, সেটা অবশ্যই মেঘনা নামেই সামনের দিকে আগাইছে। কি নামে আগাইছে? মেঘনা নামে আগাইছে। আগানোর পরে সে কোথায় পতিত হয়েছে? এই যে বঙ্গোপসাগরে নিজেকে আত্মবিসর্জন দিয়ে দিছে। এই হচ্ছে আমাদের বড় বড় যে নদীগুলা, সেই নদীগুলোর অবস্থান। এখন আমরা কয়েকটা ছোট নদী একটু দেখে ফেলি। এই যে দেখেন, তিস্তা নামে একটা নদী এখান দিয়ে প্রবেশ করছে। তিস্তা প্রবেশ করছে নীলফামারী দিয়ে, প্রবেশ করে কোথায় পতিত হয়েছে? এই যে বঙ্গোপসাগরে ব্রহ্মপুত্র নদীতে এসে পতিত হয়েছে। ওকে, এরকম আরেকটা নদী আমরা এখানে একটু দেখতে পারি, সেটা হচ্ছে, এটা কর্ণফুলী ছিল। এই যে খাগড়াছড়ির বাদনাতলি নামে একটা পাহাড় আছে, এই পাহাড় থেকে একটা নদী উৎপত্তি লাভ করছে, তার নাম হচ্ছে হালদা নদী। তার নাম কি? হালদা নদী। এই হালদা নদী হচ্ছে বাংলাদেশেই শুরু, বাংলাদেশেই শেষ। এবং হালদা নদী সম্পর্কে আমাদের আরো কিছু তথ্য জানতে হবে। হালদা নদী, হালদা নদী, হালদা নদী এটা হচ্ছে প্রাকৃতিক প্রজনন কেন্দ্র, প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, প্রজনন কেন্দ্র হচ্ছে এটা। এবং এইটার নামই হচ্ছে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ। এই তথ্যগুলো আমরা মনে রাখবো। এবং এটা কিন্তু এশিয়ার আপনার হচ্ছে প্রজনন কেন্দ্র, এশিয়ার বৃহত্তম বা বৃহৎ একটা মৎস্য প্রজনন কেন্দ্র, প্রাকৃতিক সবচেয়ে বৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র। এই তথ্যগুলো মনে রাখবো। এখন আরো দুইটা স্পেশাল নদী সম্পর্কে আমরা জানবো। নাম্বার ওয়ান, এই যে আমাদের এইখানে হচ্ছে ভারত, এখানে বাংলাদেশ, এইখানে ভারত বাংলাদেশের সীমান্তে একটা নদী আছে, তার নাম হচ্ছে হাড়িয়াভাঙা। তার নাম কি? তার নাম হচ্ছে হাড়িয়াভাঙা। হাড়িয়াভাঙা নদী, এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে। তাহলে যদি প্রশ্ন হয় বাংলাদেশ এবং ভারতের সীমান্ত বিভক্তকারী দেশের নাম, নদীর নাম কি? উত্তর হবে হাড়িয়াভাঙা। আবার এইখানে এই বাংলাদেশ এবং এদিকে আছে মিয়ানমার, তাদের মাঝখান দিয়ে এখানে একটা নদী আছে, তার নাম হচ্ছে নাফ নদী। তার নাম কি? নাফ নদী। এই নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার। 56 কিলোমিটার, 56 কিলোমিটার, 56 কিলোমিটার হচ্ছে নাফ নদীর দৈর্ঘ্য। তাহলে যদি প্রশ্ন হয় বাংলাদেশ এবং মিয়ানমারের মাঝখান দিয়ে চলে গেছে, বা বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত বিভক্তকারী দেশের নদীর নাম কি? উত্তর হবে হচ্ছে নাফ নদী। এখানে আরো কিছু নদী আছে, সাঙ্গু নদী আছে, মাতামহুরী নদী আছে। ওকে, এখন আমরা আর কয়েকটা নদী সম্পর্কে একটু জানবো। একটা ডিফারেন্ট টাইপের নদী, সেটা হচ্ছে আন্তঃসীমান্ত নদী। কি নদী? আন্তঃসীমান্ত নদী। আন্তঃসীমান্ত নদী, যে নদীগুলা এক দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছে, এইরকম নদীগুলাকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। দুই বা ততোধিক দেশের মধ্যে সেই নদীগুলো বিচরণ করে, তাদেরকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। এরকম বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী আছে মোট হচ্ছে 57টি। মোট কতটি? 57টি আন্তঃসীমান্ত নদী আছে। এর মধ্যে ভারতের সাথে সম্পর্ক আছে, বা ভারতের সাথে আন্তঃসীমান্ত নদী হচ্ছে 54টি। কতটি? 54টি হচ্ছে ভারতের সাথে। আর মিয়ানমারের সাথে আন্তঃসীমান্ত নদী হচ্ছে আমাদের অনলি 3টি। এই 54টি আর 3টি হচ্ছে আমাদের 57টি নদী। এই 3টা নদীর নাম আমাদের একটু জানতে হয়, যেহেতু 54টা অনেক বড় সংখ্যা, এটা জানা সম্ভব না বা এটা মুখস্থ রাখার কোনো দরকার নাই। এই 3টা নদী আমরা একটু জানবো। নাম্বার 1 নাফ নদী, নাম্বার 2 সাঙ্গু নদী, নাম্বার 3 মাতামহুরী নদী। এই 3টা নদী হচ্ছে কি মিয়ানমারের সাথে আন্তঃসীমান্ত নদী আমাদের। ওকে, আপনারা কি আছেন নাকি নাই আমি একটু দেখি।
এই যারা আছেন, আমি দেখতে পাচ্ছি কয়েকজন আছেন, তারা একটু বলেন তো আপনারা আছেন এবং বুঝতেছেন কিনা ঠিকঠাক, একটু বলেন। ঝুমুর, এরপরে রাজ, শহীদুল ইসলাম সিফাত, এরপর হচ্ছে সুমাইয়া নাজনীন, সিফাত ভুইয়া, আপনারা যারা আছেন একটু বলেন তো আপনারা সব ঠিকঠাক বুঝতেছেন কিনা। আসি স্যার, ওকে, বুঝতেছেন ঠিকঠাক, বুঝতেছেন, কোনো সমস্যা আছে? বুঝতেছি, ওকে, বুঝলে ভালো। প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। ওকে, তাহলে আমরা কিন্তু নদীগুলো আমরা দেখে ফেললাম, যে হচ্ছে এই নদীগুলো কোথা থেকে আসছে, কোথায় গেছে, এই ব্যাপারগুলো আমরা দেখে ফেলছি। ওকে ওকে, জি স্যার, জি স্যার, জি ভাই বুঝতেছি, জি ভাই বুঝতেছি। ওকে, গুড গুড। তাহলে আমাদের নদী নিয়ে আর মনে হয় না বড় ধরনের কোনো ঝামেলা আছে। উৎপত্তি স্থল এবং মিলনস্থল নিয়ে খুব বেশি ঝামেলা হওয়ার কথা না। এখন আসি আমরা আরেকটা কনসেপ্ট একটু বুঝবো, সেটা হচ্ছে উপনদী এবং হচ্ছে শাখা নদী কি। তোমরা অনেকে হয়তো জানো নিশ্চয়ই, যে একটা নদী, ধরেন এইটা হচ্ছে একটা নদী, এই নদীটা প্রবাহিত হচ্ছে এখান থেকে, এইভাবে প্রবাহিত হচ্ছে এই নদীটা। এখন এই নদীতে যদি কোনো একটা উৎস থেকে উৎপত্তি লাভ করে একটা নদী এখানে এসে পতিত হয়, তখন এই নদীটা হবে হচ্ছে উপনদী। এই নদীটা কি হবে? উপনদী। এটা হবে উপনদী, অর্থাৎ নদীর মতোই, কারণ সে অন্য একটা স্থান থেকে উৎপত্তি লাভ করছে, উৎপত্তি লাভ করে এই নদীতে এসে পতিত হয়েছে, তাহলে সে হবে কি? উপনদী। কিন্তু এই যে বড় নদীটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে যদি কোনো একটা নদী উৎপত্তি লাভ করে এভাবে বের হয়ে যায়, তখন এইটা হবে শাখা নদী। এটা কি হবে? শাখা নদী। একটু বলেন তো শাখা নদী উপনদী বুঝছেন কিনা? শাখা নদী এবং উপনদী বুঝছেন কিনা একটু বলেন। শাখা নদী উপনদী বুঝছেন কিনা? ওকে, দেখেন এখানে হচ্ছে এই যে এগুলো হচ্ছে প্রধান প্রধান নদী, এটা দেখানো হয়েছে এই চিহ্ন দিয়ে, এবং এটা হচ্ছে উপনদী, এই চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এবং এই চিহ্নটা হচ্ছে শাখা নদী। আমরা একটু কয়েকটা বড় বড় নদী যেগুলো আছে, সেই নদীগুলার শাখা নদী বা উপনদী এগুলো একটু দেখার চেষ্টা করি। দেখে প্রথমে ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্র নদের কিছু উপনদী আমরা একটু দেখার চেষ্টা করব। উপনদী দেখেন, এই যে একটা নদী ধরলা, নাম কি? ধরলা এসে পতিত এই নদীতে পতিত হয়েছে, তাহলে এটা অন্য একটা উৎস থেকে উৎপত্তি লাভ করে এখানে এসে পতিত হয়েছে, তাহলে এটা একটা উপনদী। এটা কি নদী? উপনদী, এটা একটা উপনদী। এরপরে দেখেন এই যে তিস্তা নদী এখান দিয়ে এসে এভাবে করে এই যে যমুনাতে এসে পতিত হয়েছে, মানে ব্রহ্মপুত্রেরই একটা যেই শাখা নদীটা সেটা সেখানে পতিত হয়েছে, তাহলে এটাও একটা উপনদী, এই যমুনা নদীর বা ব্রহ্মপুত্র নদীর। ওকে, এখন আসেন এই যে করতোয়া নদী এখানে এসে পতিত হয়েছে, তাহলে এটা কিন্তু এই যে যমুনা নদীর উপনদী। আত্রাই নদী পতিত হয়েছে, সেটাও কিন্তু এই যমুনা নদীর উপনদী। আচ্ছা, উপনদী আমরা আরো কয়েকটা একটু দেখতে পারি। এটা হচ্ছে গেল আমার ব্রহ্মপুত্র নদের উপনদী। এখন আসি পদ্মা নদীর উপনদী কারা কারা আছে? পদ্মা নদীর উপনদী কারা কারা আছে? এই দেখেন, এই পদ্মা নদীতে পতিত হয়েছে এরকম একটা নদী আছে, এই যে মহানন্দা নদী, সেটা পদ্মা নদীর একটা উপনদী। এইখান থেকে পুনর্ভবা নামে একটা নদী এসে এখানে পতিত হয়েছে, এই নদীটাও পদ্মা নদীর একটা উপনদী। এখন পদ্মা নদীর শাখা নদী কারা হবে? যারা পদ্মা নদী থেকেই উৎপত্তি লাভ করছে তারা হবে অবশ্যই শাখা নদী। তাহলে দেখি কারা কারা উৎপত্তি লাভ করছে। এই যে মাথাভাঙা নদীটা এখান থেকে উৎপত্তি লাভ করছে, এরপরে আসি ভৈরব নদী এখান থেকে উৎপত্তি লাভ করছে, এই যে এগুলো কুষ্টিয়ার মধ্যে দিয়ে চলে গেছে। এই গড়াই নদী খুবই পরিচিত একটা নদী এই যশোর কুষ্টিয়া অঞ্চলে, হ্যাঁ, এই গড়াই নদী হচ্ছে এখান থেকে উৎপত্তি লাভ করছে। কুমার নদী এখান থেকে উৎপত্তি লাভ করছে, আবার মধুমতি নদীটাও এখান থেকে উৎপত্তি লাভ করছে। সুতরাং এরা সবাই কি নদী? এরা সবাই হচ্ছে শাখা নদী। যেহেতু কার শাখা নদী? পদ্মার শাখা নদী, কারণ পদ্মা থেকে তারা উৎপত্তি লাভ করছে। ওকে, এখানে পদ্মা থেকে এই যে আড়িয়াল খাঁ নদী উৎপত্তি লাভ করছে। ওকে, এইখানে আমরা আর কয়েকটা একটু দেখি। এই যে ধলাই নদী, সেটা এসে কোথায় পতিত হয়েছে? মেঘনা নদীতে এসে পতিত হয়েছে। আবার বাউলাই নদী, সেটাও এসে মেঘনা নদীতে এখানে পতিত হয়েছে। ব্রহ্মপুত্র যে পুরাতন ব্রহ্মপুত্র নদ যেটা গেছে, সেখান থেকে দেখেন কয়েকটা নদী বের হয়েছে, শাখা নদী বের হয়েছে। এই যে বংশী নদী, এখান থেকে একটা নদী বের হয়েছে। আবার শীতলক্ষা, এইখান থেকে শীতলক্ষা নদী নামে একটা নদী বের হয়েছে। এরা সবাই তাহলে কার শাখা নদী? ব্রহ্মপুত্র নদের শাখা নদী, কারণ ব্রহ্মপুত্র থেকে তারা উৎপত্তি লাভ করেছে। ওকে, এইভাবে করে আপনারা বাকি যে শাখা নদীগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবেন।
মানচিত্রে দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় মনে থাকবে। এই যে কর্ণফুলী নদীতে কয়েকটা উপনদী আছে দেখেন, চেঙ্গি নদী এটা কর্ণফুলী নদীর উপনদী, মাইনী নদী এটাও কর্ণফুলী নদীর হচ্ছে উপনদী, সেখানে গিয়ে পতিত হয়েছে। কাসালাং নদী এটাও পতিত হয়েছে কোথায় গিয়ে, এই কর্ণফুলী নদীতে পতিত হয়েছে। এই জন্য এগুলো সবই কি কর্ণফুলী নদীর উপনদী। আর যদি কর্ণফুলী থেকে কোনো নদী উৎপত্তি লাভ করে সেটা হবে হচ্ছে শাখা নদী। আই হোপ আপনাদের হচ্ছে এই শাখা নদী উপনদীর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আমাকে একটু জানান যে আসলেই ক্লিয়ার হয়েছে কিনা, আসলেই ক্লিয়ার হয়েছে কিনা, বা আরো কিছু জানা আছে কিনা। বুঝছি ভাইয়া, ভেরি নাইস, বুঝে ফেলছেন। আচ্ছা, কয়েকটা বিশেষ বিশেষ নদী আমি আপনাদেরকে একটু বলি। যেমন আপনার হচ্ছে বাংলাদেশে উৎপন্ন এবং বাংলাদেশেই শেষ নদী, একটু আগেই বলছি হালদা নদী। আমাদের এইখানটাতে এই যে হালদা নদীটা হচ্ছে বাংলাদেশেই উৎপত্তি এবং বাংলাদেশেই শেষ, বাংলাদেশেই উৎপত্তি এবং বাংলাদেশেই শেষ। সেটা কি, সেটা হচ্ছে আমাদের হালদা নদী। এবং আপনি হচ্ছে রূপসা নামে একটা নদী পাবেন, রূপসা, রূপসা নদী। এই রূপসা নদী হচ্ছে একজন ব্যক্তির নামে, রূপলাল সাহা নামে একজন ব্যক্তি ছিলেন, রূপলাল সাহা, তার নামে এই নদীটা করা হয়েছে। এবং এই রূপসা নদীর উপর দিয়ে কিন্তু একটা ব্রিজ আছে, রূপসা ব্রিজ, রূপসা ব্রিজ, কিন্তু তার ফর্মাল নামটা হচ্ছে খানজাহান আলী সেতু। কি নাম, খানজাহান আলী সেতু। ওকে, যে নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে, অবশ্যই এই যে কর্ণফুলী নদে বাঁধ দিয়ে এই যে দেখেন এখানে যেই আপনার কাপ্তাই হ্রদ সেটা তৈরি করা হয়েছে কর্ণফুলী নদীতে বাদ দিয়ে। দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত নদী হচ্ছে সাঙ্গু নদী। আচ্ছা দেখেন আপনার এইখানের প্রায় সবগুলা নদী অধিকাংশ কি, এই যে এটা কি আমাদের উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এই উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে দেখেন। কিন্তু একটা নদী আছে সে উল্টা পথে চলছে, সেই নদীটা হচ্ছে দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়েছে। এটা হচ্ছে আপনার এই দিক থেকে একটা নদী গেছে, নদীর নাম হচ্ছে সাঙ্গু নদী। কি নদী, সাঙ্গু নদী। এটা কিন্তু একটা আন্তঃসীমান্ত নদী, যেটা কার সাথে আন্তঃসীমান্ত, এইখানে যে মিয়ানমার আছে তার সাথে আন্তঃসীমান্ত। মিয়ানমারের সাথে আন্তঃসীমান্ত নদী হচ্ছে তিনটি, একটা হচ্ছে সাঙ্গু, আরেকটা মাতামহুরি, আরেকটা হচ্ছে নাফ, এই তিনটা নদী। ওকে, নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার, এগুলো আপনারা জানেন। শীটে হচ্ছে দীর্ঘতম নদী, এই আপনাদের 25 নম্বর পেজে মেঘনা দেওয়া আছে, এটা আগের হিসাবে দেওয়া, এটা কেটে দিবেন। অবশ্যই দীর্ঘতম নদী হবে হচ্ছে পদ্মা। ওকে, মৎস্য সম্পদ এবং আরো অনেক কাহিনী আছে, আমরা সেটা একটু দেখি। তার আগে আপনাদেরকে একটা কুইজ দেই। ওকে, এইটার একটু আনসার করেন তো, এটা আনসার করেন যে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি। সবাই যারা যারা আছেন সবাই আনসার করেন, প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি। দুইজন আনসার দিচ্ছেন, আরো যারা আছেন তারা আনসার করেন। হালদা, হালদা, সবাই হালদা লিখতেছে। আচ্ছা, আনসারটা হালদা। এবং আরো মনে রাখবেন এটাকে বলা হয় হচ্ছে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ। এই তথ্যগুলো একটু মনে রাখবেন। ওকে, আপনাদেরকে আরেকটা কুইজ দিই, আরেকটা কুইজ একই সাথে আনসার করে ফেলেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের বিভক্তকারী যে নদীটা, সেই নদীর দৈর্ঘ্য কত। নদীটার নাম নাফ দেওয়া আছে, কিন্তু এই নদীটার দৈর্ঘ্য কত সেটা আপনাদেরকে আনসার করতে হবে। এই নদীটার দৈর্ঘ্য কত, নদীটার দৈর্ঘ্য কত, নদীটার দৈর্ঘ্য কত, আনসার করেন তো, একটু আনসার করেন। ওকে, বি 56 কিলোমিটার, বি 56 কিলোমিটার, হ্যাঁ এটাই রাইট আনসার। 56 কিলোমিটার হচ্ছে এটার দৈর্ঘ্য। এটাও একটা আন্তঃসীমান্ত নদী, এই তথ্যটা মনে রাখলেই চলবে। ওকে, এখন আসেন আমরা